বৰাক উপত্যকাৰ সাহিত্য জগতত এতিয়া আনন্দৰ বতাহ বলিছে, কাৰণ ইতিমধ্যে অসম চৰকাৰে 2024 চনৰ সাহিত্যিক পেঞ্চন আৰু বঁটা প্ৰাপকৰ নাম ঘোষণা কৰিছে। আৰু ইয়াৰ মাজত আছে শিলচৰ তথা বৰাক উপত্যকাৰ সাহিত্য জগতৰ এগৰাকী বিশিষ্ট ব্যক্তি, আৰু তেওঁৰ নাম হৈছে মহুৱা চৌধুৰী। আজি মহুৱা চৌধুৰীৰ বাসগৃহত উপস্থিত হৈছেহি। অলপ তেওঁৰ প্ৰতিক্ৰিয়া জানিম, কেনেকুৱা লাগিছে, যিহেতু বিশিষ্ট সাহিত্যিক হোমেন বৰগোহাঞিৰ 93 সংখ্যক জন্ম দিৱসৰ সংগতি ৰাখি এই বঁটা প্ৰদান কৰা হ'ব। আৰু মোৰ সৈতে আছে মহুৱা চৌধুৰী। এরকম লাগছে? এটা তো খুবই আনন্দের ব্যাপার। এ ধরনের সরকারি স্বীকৃতি যে কোনো সৃজনশীল মানুষের জন্যই একটা বিশেষ প্রাপ্তি। বিশেষ করে এই স্বীকৃতি যখন একজন বিশিষ্ট সাহিত্যিক হোমেন বরগোহাঞির নামের সঙ্গে জড়িত হয়ে আসছে, এটা আমি মনে করছি আমার জীবনের একটা বিশেষ স্মরণীয় দিন। আপনি সাহিত্যর পাশাপাশি আপনি সাংবাদিকতার সঙ্গেও জড়িত ছিলেন। হ্যাঁ, সাংবাদিকতা, আমি পেশাগতভাবে সাংবাদিক, এবং সত্যিকারের অর্থে বলতে গেলে ওই লেখালেখির দৌলতেই কিন্তু আমি সাংবাদিকতার জগতে এসেছি। কারণ প্রথাগতভাবে সাংবাদিকতার কোনো শিক্ষা আমার ছিল না। করতে করতেই, যেমন বাজাতে বাজাতে বায়েন আর গাইতে গাইতে গায়েন, ঠিক সেভাবেই আমার সাংবাদিকতার পেশায় আসা। এখনো পর্যন্ত কতটা কবিতা আপনি লিখেছেন? সেটা তো গোনা হয়নি, কিন্তু মনে হয় 4-5 হাজার তো হবেই কম করে। এই কবিতার পাশাপাশি আমি ধরুন এরকম 1000 খানেক হয়তো গল্পও লিখে নিয়েছি, অনুগল্প এবং বড় গল্প মিলিয়ে। 2-4টা উপন্যাসও লিখেছি, সেগুলো অবশ্য বই আকারে প্রকাশ করা সম্ভব হয়নি। বিভিন্ন সাপ্তাহিকে ধারাবাহিকভাবে বেরিয়েছে। এবং প্রবন্ধ, কয়েকটা প্রবন্ধও লিখেছি, নাটক লিখেছি। কিছু নাটক শ্রুতি নাটক হিসাবে আকাশবাণীতে সম্প্রচারিত হয়েছে, কিছু দূরদর্শনে প্রচারিত হয়েছে। 2-4টে নাটক মঞ্চেও অভিনয় করেছেন অভিনেতা অভিনেত্রীরা। এর পাশাপাশি 1988 সাল থেকে আমি আকাশবাণীর অনুমোদিত গীতিকার, নিয়মিত গান লিখে চলেছি। বেশ কয়েকটি ক্যাসেট, তখন ক্যাসেট ছিল আমি যখন প্রথম গান লেখা শুরু করি, ক্যাসেট আমার প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে দূরের আকাশ, তারপর 19শে মে শহীদ দিবস উপলক্ষে 19শে মে 2:15, আর আরো কয়েকটা আছে এরকম। আর গ্রন্থ কিছু প্রকাশ হয়েছে। আমার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে, প্রথম প্রকাশিত হয়েছিল নূপুর কাব্যগ্রন্থ, যেটা আপনার প্রথম শিলচরে যে প্রথম বই মেলা হয়েছিল, তখন সাহিত্যিক শঙ্কর এসছিলেন, সাহিত্যিক নিমাই ভট্টাচার্য এসছিলেন। ওদের উপস্থিতিতে এই কাব্যগ্রন্থটা প্রকাশিত হয়েছিল, নূপুর, ছোট একটা কবিতার বই। এরপর নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের উদ্যোগে যখন সর্বভারতীয় অধিবেশন হয় শিলচরে, সেই সময় আমার একটা নাটক প্রকাশিত হয়েছিল বাল্মীকি রত্নাকর, যেটা এর আগে রেডিওতে ব্রডকাস্ট হয়েছিল। আর বিভিন্ন বিষয়ের উপরে আমার নাটক আছে, যেমন পণ প্রথার উপরে, চক্ষুদানের উপরে। এগুলোও দূরদর্শন এবং আকাশবাণীতে সম্প্রচারিত হয়েছে। আমার নাটকের ক্ষেত্রে আমার সবচেয়ে বড় প্রাপ্তি হলো চাষাবাদের কথায় আমার একটা নাটক সম্প্রচারিত হয়েছিল, নিয়তি নাম, সেটা পণ প্রথার উপরে ছিল। পরিবর্তন এবং পরিবর্ধনের মধ্য দিয়ে জীবন যেমন এগিয়ে চলে, সৃজনশীল সৃষ্টিও ঠিক তেমনিভাবে এগিয়ে চলে। কাজেই সমালোচনার দৃষ্টিতে বা ব্যাকরণবিধির দৃষ্টিতে যে কোনো সৃষ্টি যেরকমই হোক না কেন,
সৃষ্টির জগতে কিন্তু তার একটা অনন্য সাধারণ ভূমিকা রয়েছে। কারণ এইটার উপর ভিত্তি করে প্রজন্মের যে ধারাবাহিকতা থাকে সৃজনশীলতার, সেটা এগিয়ে চলে। এবং আমি বিশ্বাস করি এই সব ছোটখাটো ভুল ভ্রান্তি এবং উত্তরণের পথ ধরে জীবনের সৃজনশীলতা এগিয়ে চলে। আর যে কোনো ভাষার সাহিত্য বলুন, সব রকম প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যে সৃষ্টি টিকে থাকে, সেই সৃষ্টি সত্যিকারের অর্থে কালজয়ী হয়ে উঠতে পারে। আমার মতে আমরা যতই সমালোচনা করি, যাই করি, সৃষ্টিকর্মের আসল বিচারক মহাকাল, কালের বিচারে যে টিকে থাকতে পারবে, সেই সাহিত্যই সত্যিকারের অর্থে সাহিত্যের মর্যাদা লাভ করবে। এটুকুই বলতে পারি।